হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে 18ই নভেম্বর 2024 সাল। আজকে কিছু বিষয় আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। আজকে যেটা থাম্বনেলে লিখেছি তা হলো স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটি বক্তব্য এবং শেখ হাসিনার নতুন কল রেকর্ড কী বার্তা দেয়। আমরা দেখেছি যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু অধিবেশনে একটি আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং গতকালকে উনি সন্ধ্যায় একটি বক্তব্য দিয়েছেন। আমরা আজকে এই দুটি বক্তব্যর কিছু কি পয়েন্ট তুলে ধরব। পাশাপাশি আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে আজকে, তা নিয়ে আলোচনা করব। তবে এই বিষয়ের প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য এবং আল জাজিরার যে সাক্ষাৎকার, এই দুটি নিয়ে অনেকেই অনেক খুব নামকরা সাংবাদিক অনেক নেতিবাচক বিষয় বলছেন। ওনারা ভালোও বলছেন আবার অনেক নেতিবাচক বিষয় তুলে ধরছেন, কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি। আমি এটাই বলি যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের আল জাজিরার সাক্ষাৎকারটা অসাধারণ সাক্ষাৎকার হয়েছে এবং সেটাকে বিভিন্ন বিষয়কে কোট করে তাকে খারাপভাবে বা তাকে ভুলভাবে উপস্থাপনের কোনো সুযোগ নাই। ওনার স্টেটমেন্ট ছিল অসম্ভব একদম স্ট্রেইট এবং ক্লিয়ার। এবং গতকালকের যে বক্তব্য উনি জাতির উদ্দেশ্যে দিয়েছেন, আমার মনে হয়েছে এর মধ্য দিয়ে আমরা শুধু আশাবাদী নই, আমরা জাতি একটি সুন্দর দিক নির্দেশনের গাইডলাইন পেয়েছেন। আসুন আমরা এই দুটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। উনি সাক্ষাৎকার দিয়েছেন আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন। আসুন এই সাক্ষাৎকারের আমরা কিছু পয়েন্ট আলাপ করি। প্রথম হচ্ছে সেটা হচ্ছে যে আমি এইখানে প্রায় 35টি পয়েন্ট আমি আলোচনা করব। সেখানে প্রথম সেটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে জলবায়ু বিষয়ে ওনার বক্তব্য কী। জলবায়ু বিষয়ে উনি যেটা স্ট্রেট বক্তব্য দিয়েছেন তা আমি এনজিওতে চাকরি করেছি 1998-99 সাল থেকে প্রায় 2000 সাল পর্যন্ত বা ওই সময়টা আমি আমাদের এনজিওতে যারা আমরা কাজ করছি সেটা জলবায়ু ইস্যুটা নিয়ে আমরা কিন্তু বহুদিন ধরে বলছি। আমি যদিও 2000 বা 2001 সালে আমি এনজিওর চাকরি ছেড়ে দিয়ে কর্পোরেট গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করি, তো তার আগে পর্যন্ত এনজিওতে চাকরি করা অবস্থায় আমি দক্ষিণবঙ্গে পুরো কাজ করেছি এবং দক্ষিণবঙ্গে ওয়াটার লগ যখন হয়ে গেল সেই ওয়াটার লগে আমি প্রত্যক্ষভাবে মাঠে কাজ করেছি। সুতরাং আমি জলবায়ু এই যে এফেক্টটা আমি জানি এবং কপোতাক্ষ নদ শুকিয়ে যাওয়ার বিষয়ে আমরা তখন অনেক আন্দোলন করেছি, খাস জমি আন্দোলনও আমরা করেছি। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আগের থেকে এনজিওরা কথাগুলো বলছি এবং ওনার কথাগুলো স্ট্রেট। সেটা হচ্ছে যে একটি জায়গায় জলবায়ুকে ধ্বংস করে আবার বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট নিয়ে আসলে এই জলবায়ু সমস্যাকে সমাধান করা যাবে না, সেটা অসাধারণ একটি স্টেটমেন্ট। এবং উনি যেটা বলছেন যে বিশ্বব্যাপী এটা একটা গ্লোবাল সমস্যা, এই গ্লোবাল সমস্যাকে গ্লোবালি মিটাতে হবে। এটা এমন নয় যে এক জায়গায় জলবায়ুকে ধ্বংস করছে আরেক জায়গায় গিয়ে আমি এটার রেমেডি তৈরি করলাম, এটা দিয়ে আসলে কোনো কিছু আসবে না। আসলে এটাকে করতে গেলে গ্লোবালি বসতে হবে এবং যেখানে যেখানে এই জলবায়ুর সমস্যা হচ্ছে, জলবায়ু নষ্ট হচ্ছে, সেখানে এই বিষয়টা সলভ করতে হবে। এই বিষয়ে আমি প্রাসঙ্গিকভাবে বলি যে বাংলাদেশের মধ্যে দেখা গেছে গত শেখ হাসিনা সরকারের সময়ে বিভিন্ন পাহাড় কেটে সেখানে বিভিন্ন বড় বড় রিসোর্ট করা হয়েছে। আমি পর্যটন শিল্পকে ডিসএনকারেজ করছি না, পর্যটন শিল্প হবে, কিন্তু সেটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে হতে হবে। সেটা যে বনভূমিকে ধ্বংস করে জঙ্গল ধ্বংস করে তা হতে পারে না। এবং রোহিঙ্গাদের আমরা আশ্রয় দেওয়ার কারণে প্রচুর পরিমাণের বনভূমি ধ্বংস হয়েছে,
পাশাপাশি যেটা হয়েছে যে শেখ হাসিনা সরকারের সময়ে তাদের ক্ষমতাবান ব্যক্তি, প্রশাসনের বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তি বিভিন্ন রিসোর্ট করেছে পাহাড়ে, এবং পাহাড়ের আদিবাসীরা এই নিয়ে বহু বিদ্রোহ করেছে, এবং আদিবাসী সমস্যার যে অস্থিরতা এবং যে অসন্তোষের এটাও একটি মূল কারণ। এবং এখন যে বর্তমান যে জলবায়ু উপদেষ্টা যিনি বলছেন, ওনার কথাগুলোর সাথে কিন্তু আমি অনেক কথার সাথে একমত। এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করার কোনো সুযোগ নাই, কারণ আপনি জঙ্গলে পাহাড়ে যান, আপনার অসুবিধা নাই, আপনি সেখানে অবশ্যই পর্যটন করুন, কিন্তু আমাদের যেটা জাতিগত সমস্যা সেটা হচ্ছে আমরা কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখি না। আপনি নীলগিরি যান, নীলাচল যান, এই জায়গাগুলো কত সুন্দর, কিন্তু আপনার যখনই যাবেন দেখবেন এখানে ওখানে চিপস ফেলে রেখেছে, যেখানে সেখানে বসছে, সুন্দর গাছগুলো ভেঙে ফেলছে, নৌকাগুলোতে লাফালাফি করছে, যেখানে এখানে পানের পিক ফেলছে। এই যে জলবায়ুকে নষ্ট করা, পরিবেশকে নষ্ট করার এই যে মানসিকতার কারণে বর্তমান যে মাননীয় উপদেষ্টা যিনি জলবায়ু বিষয়ক পরিবেশ বিষয়ক দেখছেন, ওনার বক্তব্যগুলো অনেক কারণে সঠিক। এবং সেন্ট মার্টিনের জলবায়ু, সেন্ট মার্টিনের রাজনীতির বিষয়টা না, জলবায়ু বিষয়টাকে যদি রাখা হয় এটাও আমি একমত। এবং সেন্ট মার্টিনের এই জায়গাটা যেভাবে প্লাস্টিক বর্জ্য দ্বারা ধ্বংস করা হচ্ছে, এই সেন্ট মার্টিনের আমি একটি রিসোর্ট করতে গিয়েছিলাম, সেন্ট মার্টিনের মাটি এমন না যে ওখানের মধ্যে আপনি খুব কোনো ভালো কোনো ধরনের কনস্ট্রাকশন করা সম্ভব, কিন্তু এইসব অতিরিক্ত রিসোর্ট এবং এগুলোর কারণে সেন্ট মার্টিন কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং জলবায়ু ইস্যুটা নিয়ে স্যার ডক্টর ইউনূস যেটা বলেছে সেটা অসাধারণ একটি বক্তব্য দিয়েছে। এবার পরবর্তী পয়েন্টে আসেন। পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে দুর্নীতির বিষয়ে, শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে। শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে উনি স্পষ্টভাবে বলেছেন যে উনি যখন ক্ষমতাটা পেয়েছেন তখন কি পেয়েছেন, উনি পেয়েছেন মিসম্যানেজমেন্ট, মিস গভর্নেন্স, উনি পেয়েছেন যে টোটাল সিস্টেমটা কারাপ্ট ছিল, এবং উনি সেখানে টোটাল ইনস্টিটিউশনগুলো কারাপ্ট ছিল, সেখানে ইল একটা ইনস্টিটিউশন তৈরি হয়েছিল এবং সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটা তো শতভাগ একমত। আমি শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল তখন আমি 4টা থেকে 5টা আর্টিকেল লিখেছি, কালো অর্থনীতি, পরিবারতন্ত্র, আমাদের দক্ষিণ এশিয়ার অভিশাপ, আমি লিখেছি দুর্নীতি, আমি প্রবন্ধ লিখেছি এই অনৈতিকতার জন্য দায়ীকে, সমাজের অনৈতিকতার জন্য দায়ীকে, আমাদের জনগণকে মানসিক সংকটে আছে, আমাদের যুব সমাজকে মানসিক সংকটে আছে। আমি সবগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা লিঙ্কগুলো পড়ে দেখবেন। সেই সময়ে আমরা কিন্তু বারবার বলেছি যে চারিদিকে যে দুর্নীতি হচ্ছে, অনৈতিকতা, সমাজের যে অনৈতিকতা হচ্ছে, সে অনৈতিকতা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে, সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিই, এই দুর্নীতি কিন্তু এখনও থামছে না। আমার পরিচিত, আজকে আমি কাস্টমসে যখন গেলাম, আমার পরিচিত একজন বিগ মেশিন ইম্পোর্টার, ম্যানেজিং ডিরেক্টর, উনি আফসোস করে বলছেন যে আমি একটা মেশিন এনেছি, সেই মেশিনে আমাকে চতুর্গুণ বা আগের তুলনায় প্রচুর পরিমাণে ট্যাক্স আমাকে দিতে হয়েছে, তার থেকে বেশি কাস্টমসে ঘুষ নিয়েছে 50,000, জেডি ঘুষ নিয়েছে 30,000। যদিও উনি বলছে এটা সিএনএফ এজেন্ট নিয়েছে, আমি জানি না সিএনএফ সত্যি বলছে না মিথ্যা বলছে, কিন্তু সিএনএফ আমাকে এই বলে টাকাগুলো নিয়ে নিয়েছে। তাহলে একজন সিএনএফ এর কারণে, একজন কাস্টমস অফিসারের কারণে, একজন জেডি সরকারের জেডিতে কাস্টমসের কারণে একটা মেশিন আনাও তো দায় হয়ে যাচ্ছে উনি বলছেন। এভাবে তো ব্যবসায়ীরা পদে পদে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, এই যে কারাপ্ট সিস্টেমটা। এবং এই যে আজকে পুলিশের উপর যে আক্রমণ হয়েছে আমরা অসম্ভব নিন্দা জানাই, কিন্তু একটা সময় প্রশাসন কিন্তু তার সীমা লঙ্ঘন করে ফেলেছে। আমরা বেনজিরের সেই অত্যধিক দুর্নীতি, পুলিশের আইজি ডিআইজির অত্যন্ত দুর্নীতি, এগুলো তো প্রকাশিত হয়েছে। সুতরাং এই যে দুর্নীতির মাধ্যমে প্রশাসন সিস্টেমগুলোকে যে এভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, স্যার ডক্টর ইউনূসের এই কথাটা অসম্ভব সঠিক। এবং উনি যেটা বলছেন যে এই সিস্টেমগুলো আমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হচ্ছে। এবার আসুন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে যেটা প্রশ্নকর্তা বলেছেন সেটা হচ্ছে যে ভারতের বাংলাদেশের নদী ইস্যুটা নিয়ে, সেটা উনি একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন। স্যার ডক্টর ইউনূস আসলে একজন মেধাবী ব্যক্তি, ওনাকে আমি 2000 সালে প্রথম দেখেছি, কিন্তু অসাধারণ একজন ব্যক্তিত্ব। আমি সবসময় ওনাকে স্যার শব্দটা করি, যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সেই হিসাবে আমি স্যার ডাকি, এবং এটা সম্মান জায়গা থেকে, এবং বাংলাদেশের জন্য উনি আসলে একটা অ্যাসেট। ওনাকে ভুলভাবে অসম্মান করেন আপনি, বিভিন্ন কথাই বলেন না কেন, কিন্তু
ব্যক্তি, একজন অসাধারণ ব্যক্তিত্বকে আপনাকে সম্মান করতে হবে। দেখুন, আমি একজন প্রাবন্ধিক, আমি একজন গবেষক, আমি একজন লেখক। আপনি আমাকে রাজনৈতিক কারণে, আপনার মত, ভিন্ন মতের কারণে যথেষ্ট গালি দিতে পারেন, কিন্তু ভাই যে গবেষণাগুলো আমি করছি, যে বই 21টা বই আমি লিখেছি, 5টা বই প্রকাশিত হতে যাবে, এই 26-27টা বই, আপনি কয়েকটা বই লেখেন না ভাই? আপনি একটা বই লেখেন, গবেষণামূলক একটা বই লেখেন। আমি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি উপন্যাস লিখেছি, লুমিথে কুশিনারা। এই উপন্যাস লিখতে আমার 6 বছর সময় লেগেছে, 6 ইয়ার্স। শুধু তাই নয়, আমি ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নেপালের প্রত্যন্ত অঞ্চল, চীন হতে শুরু করে বিভিন্ন জায়গা আমাকে ভ্রমণ করতে হয়েছে শুধু ঐতিহাসিক তত্ত্বগুলোকে সংগ্রহ করে। তারপর আমি একটা উপন্যাস লিখেছি। আমার আরেকটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে, বিরূপ। সেটা কলকাতার একটা বিখ্যাত, যারা 1800 সালে প্রতিষ্ঠিত একটা বিখ্যাত একটি প্রকাশনা সংস্থা জোর করে আমার থেকে নিয়ে নিয়েছে পাণ্ডুলিপিটা। তারা অল্প কিছু পড়ে তারা বলছে এটা তারা ছাপাবে। এবং সেই উপন্যাসটা আমার মনে হয় আমি 150-র উপর বই পড়েছি। ঐতিহাস 10,000 বছর আগের ক্রমাগমিক, 10,000 বছর আগের থেকে 2,500 বছর আগের পর্যন্ত ক্রমিক বিভিন্ন ইতিহাস নিয়ে, সভ্যতা নিয়ে, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আমার এই উপন্যাস লেখা। এটা উপন্যাস, কিন্তু কোনো ইতিহাস না। তাহলে এই যে একটা গবেষণা করে আমি লিখছি, আপনি একটা লেখেন না, আপনি আমাকে দুইটা কথা বলে চলে যাচ্ছেন, ইউটিউবের নিচে একটা কমেন্ট লিখে চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনি একটা লেখেন বই। আমার 350-এর উপরে আর্টিকেল প্রকাশিত হয়েছে, আপনি কয়েকটা প্রবন্ধ লেখেন। আমার তো সংকলনই প্রকাশিত হয়েছে কয়েকটা। আপনি লেখেন প্রবন্ধ, বা লেখেন না। আপনি যখন লিখবেন, আপনি যখন গবেষণা করবেন, গবেষক হবেন, পণ্ডিত ব্যক্তি হবেন, তখন আপনি সমালোচনা করতে পারবেন। সেরকম ডক্টর ইউনুস, আরেকটা ডক্টর ইউনুস তো বাংলাদেশ তৈরি করতে পারে নাই। যেভাবে হোক, লবি করে হোক, যেভাবে হোক, ওনার যে বিশ্ব মানচিত্রে ওনার যে অবস্থান, সেটা কি আরেকজন তৈরি হয়েছে? সুতরাং ডক্টর ইউনুসকে আমি স্যার ডক্টর ইউনুস সেই কারণে বলি। উনি অসাধারণ কথা বলেছেন এই 4 নম্বর পয়েন্টে, ভারত বাংলাদেশ নদী ইস্যু নিয়ে। উনি বলেছেন ভারত বাংলাদেশ নদী ইস্যুটা এককভাবে সমাধান করা সম্ভব নয়। এটা আমিও বলছি। আমি ভদ্রা এবং কপোতাক্ষ নদের বিষয়ে 98, 99, 2000, 2001 এই 4টা বছর আমি কাজ করে, আমি ওই কাজের সাথে আমি ছিলাম। আমি জানি কিভাবে কপোতাক্ষ এবং ভদ্রা নদী শুকিয়ে গেছে। আপনি কি দেখেন না? দেখেন কপোতাক্ষর কি অবস্থা, কিভাবে লবণাক্ততার মান বেড়েছে, কিভাবে আর্সেনিক বেড়ে গেছে সেই জায়গায়। এবং এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে এই ভারত এবং বাংলাদেশের নদী ইস্যুটা। তিনি বলেছেন এই ইস্যুটা ঠিক করতে হলে ভারত বাংলাদেশকে উভয়কেই বসতে হবে, এবং এই সময়টা এককভাবে বাংলাদেশের পক্ষে সম্ভব না, যেহেতু বাংলাদেশের নদীগুলো হচ্ছে ভাটি অঞ্চলে। এরপরে উনি উনি একটা প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা নিজেকে পিএম দাবি করছে। সেখানেও অসাধারণ বা পাণ্ডিত্য নিয়ে, অসাধারণ মৌনতা নিয়ে উনি বলেছেন যে উনি পিএম, শেখ হাসিনা তার দাবি করতেই পারে, তাতে আমার কিছু বক্তব্য নাই। আবার যেখানে উনি আশ্রয় নিয়েছেন সে ভারতও তো ওনাকে এক্স পিএম বলে, ওনাকে পিএম বলছে না। খুব সুন্দর একটি উত্তর। এবং সেখানে উনি উনি এটা বলেছেন যে শেখ হাসিনা ওখানে বসে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা ভারতকে আহ্বান করেছি, যাকে আপনারা আশ্রয় দিয়েছেন তাকে আশ্রয় দেন, খুবই ভালো, কিন্তু সে যাতে সেখানে আশ্রয় নিয়ে আমাদেরকে ডিস্টার্ব না করে, সেটা আমরা যেন আপনাদের কমপ্লেন করতে না হয়। অসাধারণ একটি পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আইনের শাসন নিয়ে, এবং সেখানে উনি বলা হয়েছে শেখ হাসিনার বিষয়ে কি আপনারা আইনি ব্যবস্থা নিচ্ছেন? সেখানে উনি বলেছেন অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, সেটার তদন্ত চলছে, তদন্ত এবং লিগ্যাল প্রসেস সেটা আগাবে। অসাধারণ একটি কথা। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে নির্বাচন বিষয়ে। তিনি নির্বাচন বিষয়ে বলেছেন, দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি শুধু নির্বাচন দিয়ে যাওয়া নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয়েছে যে ছাত্ররা বিদ্রোহ করেছে, আন্দোলন করেছে, তারা বলেছে নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ। অসাধারণ কথা। এটা তো বাংলাদেশের সমস্ত শিক্ষিত লোকের কথা। আমি কোনো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি তো লেখক, আমি তো গবেষক। আমার মনের কথা কি? একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা গত 53 বছর দেখে এসেছি, সে বাংলাদেশ আমরা চাই না। আমি বলছি, হয়তো দেখা যাবে যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে আমাকে গুম করে নিয়ে যাবে। আমি যদি বিএনপির বিরুদ্ধে বলি, বিএনপির লোকজন আমাকে রাস্তা ধরে মারবে। এটা তো হতে পারে না, এটা তো কোনো ভদ্র সমাজ হতে পারে না। তাহলে উনি যেটা বলছেন যে ডক্টর ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল কনসেপ্ট কি? একটি সুন্দর বাংলাদেশ, নিউ বাংলাদেশ, সেটাই স্যার ডক্টর ইউনুস বলেছেন। এবং তিনি বলেছেন যে শুধু নির্বাচন দিয়ে চলে গেলে কি হবে, আরেকজন আসবে, আবার একই রকম চলবে। তাহলে দরকার সংস্কার
এবং তিনি বলছেন সংস্কারের জন্য তিনি বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন, এই বিষয়টা উনি উল্লেখ করেছেন। এবং উনি বলেছেন যে রিফর্ম লিগ্যাল পলিসিকে রিফর্ম করতে হবে, পুলিশকে রিফর্ম করতে হবে, কনস্টিটিউশনকে রিফর্ম করতে হবে। আমরা আপনার সাথে একমত। এরপরে প্রশ্ন করা হচ্ছে কত সময় লাগবে। এই প্রসঙ্গটা নিয়ে বিভিন্ন ইউটিউবার কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছেন, সাংবাদিকরাও, কিন্তু আমি বুঝতে পারছি না কেন আপনারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। এবং কি ভারতীয় মিডিয়াগুলো তো এটা এটা লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছে। উনি বলেছেন 4 বছর সময় লাগতে পারে। ওনাকে বারবার কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি কি 4 বছর থাকবেন, উনি বলছেন না। উনি বলেছেন যে একটা সাংবিধানিক একটি রাজনৈতিক দলকে 5 বছর থাকতে পারে। তাহলে যেহেতু আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের হয়তো রিফর্মগুলো করতে সর্বোচ্চ 4 বছর লাগতে পারে। কিন্তু আবার উনি বলছেন কিন্তু যদি রাজনৈতিক দলগুলো বলে সংস্কারের প্রয়োজন নেই, আপনারা নির্বাচন দিয়ে চলে যান, আমরা তার আগেই চলে যাব। অর্থাৎ 4 বছর সীমা দিয়ে, 4 বছরের বেশি নয় উনি বলেছে। কিন্তু উনি বলেন যে আমি 4 বছর থাকবো। আপনারা শুধু মিথ্যে প্রপাগান্ডা ছড়াবেন না প্লিজ। সুতরাং আমি ডক্টর ইউনূসের সাথে একমত যে আসলে এই সংস্কারগুলো প্রয়োজন। নিউ বাংলাদেশ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ত ছাত্র জনতা রাজনৈতিক দলকে আহ্বান করব যে আসলে একটি নিউ বাংলাদেশ হোক, এটা আমাদের সবারই অন্তরের চাওয়া। এরপরে উনিকে প্রশ্ন করেছে সংখ্যালঘু ইস্যু নিয়ে। উনি বলেছেন দেখুন, ওনার কথাটা আমি একমত। আমি একজন সংখ্যালঘু, আমি একজন বৌদ্ধ। যদি আমরা সংখ্যালঘু বলতে চাই না, আমরা বলতে চাই আমরা সবাই বাংলাদেশ, তবুও আমরা সংখ্যায় কম। এই বৌদ্ধ, আমরা জাতিগোষ্ঠী বৌদ্ধ হিসাবে আমি বলতে চাই যে বাংলাদেশের মধ্যে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, সেটা আওয়ামী লীগের প্রপাগান্ডা এবং বিরোধী দলের প্রপাগান্ডা, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্বত্য এরা সবাই আওয়ামী লীগ করে। আপনি গিয়ে পার্বত্য অঞ্চলে গিয়ে একটু ভিজিট করেন, পার্বত্য অঞ্চলে আমি বলবো যে অধিকাংশ ব্যক্তি আওয়ামী লীগ পছন্দ করে না। এবং বৌদ্ধরা সবাই আওয়ামী লীগ করে না, বৌদ্ধরা কিন্তু একটা বৃহৎ সংখ্যক কিন্তু আওয়ামী লীগ করে না। হিন্দুদের কিন্তু একটা বৃহৎ সংখ্যক আওয়ামী লীগ করে না, কারণ আওয়ামী লীগের এই 17 বছরে প্রচুর নির্যাতন তারা সহ্য করেছে, প্রচুর ভূমি হারিয়েছে, হিন্দু শিক্ষকরা গলায় জোতা মালা পর্যন্ত পড়েছে। সুতরাং এই কথাটা সঠিক নয়। এবং শ্রদ্ধেয় ডক্টর ইউনূস এটাও বলেছেন যে এই যে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কারণ মানুষ তারা যারা আক্রান্ত হয়েছে হিন্দু বা তারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের হিসেবে আক্রান্ত হয়েছে, তারা হিন্দু সম্প্রদায় হিসেবে আক্রান্ত হয় নাই। সেই কথাটা আমি ওনার সাথে একমত। তারপর 9 নম্বর উনি যেটা বলেছেন যে ট্রাম্পের সাথে আপনার সম্পর্ক, উনি বলেছেন ট্রাম্পের সাথে আমার কোনো ব্যক্তিগতভাবে সম্পর্ক নেই, দ্বন্দ্বও নেই, আমার সাথে ডেমোক্রেটের সাথে সম্পর্ক আছে, রিপাবলিকানদের সাথে সম্পর্ক আছে। খুবই সুন্দর বলেছেন। 10 নম্বর বলেছেন যে হাসিনা পালিয়ে গেছে, এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। উনি বলেছেন দেখেন যে যদি উনি থাকতো, যখন ছাত্র জনতা যখন প্রসেশন করে গেল, ছাত্ররা যখন গণভবনে ঢুকে গেল, তখন শেখ হাসিনার পরিবারই শেখ হাসিনাকে বলেছে পালিয়ে যেতে, এবং তারপর শেখ হাসিনা আর্মিকে ডাকে, আর্মির সহযোগিতায় সে পালিয়ে যায়। তখন উনি বলছেন যে এই ব্যাপারে আমার কোনো বিষয় সেখানে নাই। আবার এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে সমস্ত বাংলাদেশের আন্দোলনে এখানে যে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যে বলছেন যে এখানে সমস্ত বাংলাদেশের জনগণ সম্পৃক্ত, প্রশ্নকর্তা বলছেন যে সমস্ত বাংলাদেশ, কথা সঠিক নয়। উনি সেটা বলছেন যে, এবং প্রশ্নকর্তা এটাও মন্তব্য করছেন যে এখানে একটি বৃহৎ সংখ্যক শেখ হাসিনাকে সমর্থন করে। তখন উনি বলছেন বৃহৎ সংখ্যক, আমি যখন বলছি যে সমস্ত বাংলাদেশ একটা ক্ষুদ্র সংখ্যক হয়তো এখন ওনার সমর্থনে আছে, উনি সেটা বলেছেন। এরপরে আমরা দেখছি যে এরপরে উনি 13 নম্বরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে কেন আপনি এটা এই ক্ষমতায় আসলেন, বা আপনি জড়িত আছেন কিনা। উনি বলছে দেখেন আমি তো জড়িতই ছিলাম না, আমাকে ছাত্ররা ফোন করেছে, আমি সেটা বলেছি না সেটা সম্ভব না, তারপর দিন তারা আমাকে আবার ফোন করেছে এবং বিভিন্ন কিছু বলেছে, তারপরে আমি কনভিন্স হয়েছি, আমি এসছি। এবং আমাকে তারা বলেছে যে একটা ধ্বংসপ্রাপ্ত অবস্থা আছে, সেখানে একটা পুনর্গঠনের জন্য আমি সেটা পুনর্গঠনের জন্য এসেছি। এবং আমরা একটা ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি এবং একটা ব্যবস্থা পেয়েছি, এবং আমরা লাকিলি পৃথিবীর আমরা সাপোর্ট পাচ্ছি, এবং আমরা বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে সিস্টেম ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিভিন্নভাবে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে।
আল জাজিরার সাথে এই বক্তব্যের জন্য আমি স্যার ডক্টর ইউনূসকে আমার ব্যক্তিগত তরফ থেকে অসম্ভব ধন্যবাদ জানাই। অসাধারণ একটি বক্তব্য। এবার আসেন আমরা জাতির উদ্দেশ্যে উনি যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে। জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পিছনে উনি বলেছেন যে আমি এখানে ওনার বলা 30টি পয়েন্ট আমি আপনাদেরকে বলে যাচ্ছি সময়ের স্বল্পতার কারণে। প্রথম উনি বলেছেন গুম কমিশন নিয়ে, এবং বলেছেন ভয় না পেতে গুম কমিশনে এসে সবাইকে রিপোর্ট করতে বলেছেন। উনি জুলাইয়ের স্মৃতি ফাউন্ডেশন করতে বলেছেন। সাম্প্রদায়িক সমস্যা কিভাবে উনি মিটিয়েছেন এবং আর্মি কিভাবে এটাকে সমাধান করেছে সেটা উনি তুলে ধরেছেন, এবং হিন্দুরা কিভাবে, হিন্দু সম্প্রদায় কিভাবে দুর্গাপূজা করেছেন এবং বৌদ্ধ সম্প্রদায় কীভাবে করেছে সেগুলো উনি ব্যাখ্যা করেছেন। এবং বন্যার বিষয়ে উনি সশস্ত্র বাহিনীর ভূমিকা বলেছেন। 100 কোটি টাকার বন্যার ফান্ড গঠন করা হয়েছে সেটা বলেছেন। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত হয়েছে, এবং সেটা একটি জনশুনানির মধ্য দিয়ে যদি করতে হয় জনশুনানির মধ্য দিয়ে হবে। পরিবহন খাতে উনি চাঁদাবাজি বন্ধ করার বিষয়ে বলেছেন। এতে করে পণ্যের দাম কমে যাবে না আশা প্রকাশ করেছেন। নেপাল থেকে বিদ্যুৎ আসছে, সংস্কার প্রস্তাবের ঐকমত্যের ভিত্তিতে হবে সেটাই উনি বলেছেন। তারপরে উনি বলেছেন যে সংস্কার বিষয়ে সবাই একটা অঙ্গীকার কথা উনি বলেছেন, এবং উনি বলেছেন 150 জন দুর্নীতির বাজের বিরুদ্ধে তালিকা হয়েছে এবং তার মধ্যে 79 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। উনি আরও বলেছেন যে কালো টাকা সাদা করার যে 15% দিয়ে যে কর দিয়ে কালো টাকা সাদা করার যে বিধান সেটা বাতিল করা হয়েছে। উনি বলেছেন যে 19,084 জনকে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, 13,429 জনকে বদলি করা হয়েছে, 12,036 জনকে টার্মিনেট করা হয়েছে। উনি একটাই বলেছেন পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে বলেছে। উনি সব থেকে যেটা আমার অন্তরের যেটা কথা বলেছেন সেটা হচ্ছে কালো আইন, শেখ হাসিনার তৈরি ডিজিটাল সাইবার নিরাপত্তা আইন, এটি সিকিউরিটি অ্যাক্ট ওইটা বাতিল হয়েছে, বাতিলের সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলছে। আমি চাই এটা দ্রুত বাতিল হোক। এরপরে উনি শ্রমিকদের চুক্তির কথা বলেছেন, শ্রমিকদের আন্দোলনটা নিরসনের কথা বলেছেন। উনি বলেছেন রপ্তানি প্রবৃদ্ধি 21% হয়েছে, এবং উনি বলেছেন যে উনি আহ্বান করেছে জনগণকে যে আপনারা এমন কিছু করবেন না যাতে তারা মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা এটাতে উৎসাহিত হয়, এবং এমন কাজ করতে হবে যারা সর্বভাবেই তারা নিরুৎসাহিত হয়। আবার 26 নম্বর পয়েন্টে উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উনি নিশ্চয়তা দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা ছাড়বে একটি শক্ত অর্থনীতি ওনারা দিয়ে যাবে। অসাধারণ কথা, আমি সেলুট স্যার আপনাকে। এরপরে উনি বলেছেন যে উনি জাতিসংঘে গিয়ে উনি আমেরিকা, ইতালি, কানাডা, ফ্রান্স এবং ইউরোপীয় জাতিসংঘে সবার সাথে উনি বৈঠক করেছেন। উনি সার্ককে শক্তিশালী করতে চান। উনি আরও একটি অসাধারণ কথা বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের দিল্লি থাকা 20 জন এবং বাংলাদেশ থেকে থাকা 7 জন, মোট 27 জন দিল্লি থেকে আসছে কয়েকদিনের মধ্যে স্যার ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবে। এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে কিভাবে রিফর্ম করা যায়, কিভাবে অর্থনৈতিক সমর্থন করা যায় সেটা তারা ব্যাখ্যা করবেন, এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাবে। অসাধারণ একটি বক্তব্য। এবং উনি বলেছেন সৌদি আরব, ইন্দোনেশিয়া, রাশিয়া সাথে ওনার কথা হয়েছে। ওআইসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে এবারে, অসাধারণ কথা। এবং তুরস্কের রাষ্ট্রপতি মিস্টার এরদোয়ান ওনাকে সস্ত্রীক মিটিং করেছেন, এবং যেটা বলেছেন আশ্বস্ত করেছেন উনি বাংলাদেশের সাথে বিভিন্ন অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের যোগাযোগে এবং বিভিন্ন ধরনের বিষয়ে ওনারা বাংলাদেশের পাশে থাকবেন। অসাধারণ এই দুটি বক্তব্য। এর পাশাপাশি আজকে একটি অডিও ক্লিপ শেখ হাসিনার ফাঁস হয়েছে। সেই অডিও ক্লিপে যথারীতি উনি সেই হিংসার রাজনীতি, জনসাধারণকে ওনার নেতাকর্মীদের উদ্বুদ্ধকরণ, ওনার এখানে একে বিচার করব, আমরা আবার ক্ষমতায় আসলে যারা এইসব আন্দোলন করেছে তাদের দেখে নেব, তাদের তালিকা করো, এবং এই যথারীতি একটা বক্তব্য দিয়েছেন। এবং সেটা ডেনমার্কের আওয়ামী লীগ এবং বিশ্বের অন্যান্য দেশের আওয়ামী লীগে যারা আছেন তাদের উদ্দেশ্যে উনি বলেছেন। এবং সেখানের মধ্যে সেই গতানুগতিক আমরা সেই প্রতিহিংসা বিদ্বেষেই দেখলাম। সুতরাং পাশাপাশি স্যার ডক্টর ইউনূসের এই দুটি বক্তব্যের পরে এইটা একটু করে বললাম, এবং বাকিটা আর মন্তব্য করতেও ইচ্ছা করছে না। তো সুতরাং এটা বিষয়ে আপনাদের আবার জানালাম। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ।